সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই অনলাইন ক্লাসরুমে আলোচনা করা হবে সুলতানা রাজিয়ার কৃতিত্ব সম্পর্কে। এর আগের ক্লাসে আলোচনা করা হয়েছিল ইলতুৎমিশের কৃতিত্ব সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব সুলতানা রাজিয়ার কৃতিত্ব সম্পর্কে এবং সুলতানা রাজিয়ার সিংহাসন আরোহণের বৈশিষ্ট্য সম্পর্কে এবং সুলতানা রাজিয়া কিভাবে ব্যর্থ হয়েছিল তা নিয়েও আজ বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাহলে ইলতুৎমিশ যখন জীবিত ছিলেন তখন তিনি 40 চক্র নামে একটা দল বা গোষ্ঠী গড়ে তুলেছিল। তাহলে ইলতুৎমিশের জীবদ্দশায় তিনি 40 চক্র নামে একটা দল বা গোষ্ঠী কি করেছিল? গড়ে তুলেছিল 40 চক্র। এই 40 চক্রের কাজ কি ছিল? না, এই 40 চক্রের কাজ ছিল সাম্রাজ্য পরিচালনায় সুলতানকে সহায়তা করা। তো এই 40 চক্রটা কি? এই 40 চক্র ছিল 40 জন বাছাই করা তুর্কি আমিরদের নিয়ে একটি দল বা গোষ্ঠী। অর্থাৎ এখানে 40 জন তুর্কি আমির ছিল। কারা ছিল? না, তুর্কি আমির ও অমরাহ। তাহলে 40 চক্র হচ্ছে কি? না, 40 জন বাছাই করা তুর্কি আমিরদের নিয়ে ইলতুৎমিশ যে দল বা গোষ্ঠী গড়ে তুলেন তাকেই বলা হয় 40 চক্র বা বন্দেগান ই চাহেলগানি অথবা তুর্কান ই চাহেলগানি। অর্থাৎ এই 40 চক্রের আরও দুটো নাম রয়েছে, সেগুলি হলো বন্দেগানি ই চাহেলগানি অথবা তুর্কান ই চাহেলগানি। তাহলে ইলতুৎমিশ এই 40 চক্র কি করেছিল? গঠন করেছিল। তো ইলতুৎমিশের সময় এই 40 চক্র ইলতুৎমিশকে প্রশাসনিক ক্ষেত্রে অনেক সহায়তা করত। অর্থাৎ ইলতুৎমিশের কথা মতো 40 চক্র চলত। ব্যাপারটা কি? নয়, ইলতুৎমিশের সময় এই 40 চক্র ইলতুৎমিশের কথা মতো চলত। কিন্তু যখন এই ইলতুৎমিশের মৃত্যু হয় 1236 খ্রিস্টাব্দে, তখন কি হয়? এই 40 চক্রের ক্ষমতা বহুগুণ কিন্তু বেড়ে যায়। কখন বেড়ে যায়? যখন এই ইলতুৎমিশের মৃত্যু হয় তখনই এই 40 চক্রের ক্ষমতা বহুগুণ বেড়ে যায়। তো আগে কি করতো? না, সুলতানের ইচ্ছা মতো, মানে সুলতানের কথা মতো 40 চক্র পরিচালিত হতো। কিন্তু ইলতুৎমিশের মৃত্যুর পর কি দেখা যায়? না, তার বিপরীত, উল্টা। অর্থাৎ 40 চক্রের কথা মতো এবার সুলতানকে উঠতে হচ্ছে এবং বসতে হচ্ছে। ঠিক আছে? তো ইলতুৎমিশ যখন জীবিত ছিলেন সেই সময় এই 40 চক্র ইলতুৎমিশকে বলেন যে আপনার মৃত্যুর পর দিল্লির সিংহাসনে কে আরোহণ করবে? তো ইলতুৎমিশ সেই সময় ভাবনা চিন্তা করে দেখেন যে তার সেই সময় কোনো যোগ্য পুত্র ছিল না। তার যে সমস্ত পুত্ররা ছিল তারা সবাই কিন্তু ছিল অযোগ্য ব্যক্তি, অর্থাৎ সিংহাসন পরিচালনার অযোগ্য ব্যক্তি। তাই ইলতুৎমিশ ঠিক করেন যে আমার মৃত্যুর পর সিংহাসনে কে বসবেন? না, তার একটা কন্যা ছিল। তার কন্যার কি নাম ছিল? না, রাজিয়া। এই রাজিয়ার মধ্যে একজন সুলতানের সমস্ত গুণ বিদ্যমান ছিল। অর্থাৎ ইলতুৎমিশের যা যা গুণ ছিল সমস্ত গুণেই কিন্তু রাজিয়ার মধ্যে ছিল। কিন্তু রাজিয়া ছিলেন একজন নারী এবং ইলতুৎমিশ ছিলেন একজন পুরুষ, এটাই পার্থক্য। তো এই জন্যই ইলতুৎমিশ তার অযোগ্য পুত্রদের বাদ দিয়ে রাজিয়াকে সিংহাসনের উত্তরাধিকার হিসেবে মনোনীত করে যান। ইলতুৎমিশের যখন মৃত্যু হয় সেই সময় এই 40 চক্র রাজিয়াকে সিংহাসনে না বসিয়ে কাকে সিংহাসনে বসিয়ে দেন?
না তার এক অযোগ্য পুত্র রুকনউদ্দিন ফিরোজকে। কারণ কি না, এই 40 চক্র ইলতুৎমিশের সময় থেকে অনেক সুযোগ সুবিধা ভোগ করে আসতো। তো এই 40 চক্র মনে মনে ভাবনা চিন্তা করে যে যদি আমরা এই সময় রাজিয়াকে সিংহাসনে বসিয়ে দিই, তাহলে রাজিয়া কিন্তু 40 চক্রের কথা মতো চলবে না, এবং 40 চক্রের সমস্ত ধান্দাবাজ এখানে কি হবে না, বন্ধ হয়ে যাবে। তাই 40 চক্র এই ইলতুৎমিশের এক অযোগ্য পুত্রকে সিংহাসনে বসিয়ে সাম্রাজ্যের সমস্ত উচ্চপদ, সমস্ত ক্ষমতা, সমস্ত ধান্দাবাজকে জারি রাখতে চায়। এই জন্যই 40 চক্র ইলতুৎমিশের মৃত্যুর পর রুকনউদ্দিন ফিরোজকে সিংহাসনে বসিয়ে দেন। রুকনউদ্দিন ফিরোজের পরিবর্তে যদি ইলতুৎমিশের মনোনীত তার কন্যা রাজিয়াকে সিংহাসনে বসানো হতো, তাহলে এই 40 চক্রের ধান্দাবাজ কিন্তু আর চলতো না। তাই 40 চক্র ইলতুৎমিশের সেই অযোগ্য পুত্র রুকনউদ্দিন ফিরোজকে সিংহাসনে বসিয়ে তাকে পুতুল হিসাবে নাচিয়ে নাচিয়ে সিংহাসনের সমস্ত সুযোগ সুবিধা তারা নিজের মুঠার মধ্যে নিয়ে আসতে চায়। এই জন্য 40 চক্র ইলতুৎমিশের মৃত্যুর পর তার সেই অযোগ্য পুত্র রুকনউদ্দিন ফিরোজকে সিংহাসনে বসান। কবে না, 1236। রুকনউদ্দিন ফিরোজ ছিলেন একজন অলস অযোগ্য ব্যক্তি, সিংহাসন পরিচালনার অযোগ্য ব্যক্তি। সে সবসময় বিলাস বহুলে থাকার চেষ্টা করত এবং অত্যন্ত মদ্যপান করত। সেই সুযোগে রুকনউদ্দিনের মাতা শাহ তুর্কান সমস্ত ক্ষমতা কেড়ে নেয়। অর্থাৎ রুকনউদ্দিন নামে মাত্র সুলতান থাকে, সমস্ত ক্ষমতা পরিচালনা করতে থাকে কে, তার মাতা শাহ তুর্কান। এই শাহ তুর্কান ছিলেন একজন স্বৈরাচারী, একজন দুর্নীতিপরায়ণ এবং একজন অত্যাচারী। তাই দিল্লির জনগণ বিপদের সংকেত বুঝতে পেরে তারা একত্রিত হয়। দিল্লির জনগণ বুঝতে পারে যে শাহ তুর্কান এবং রুকনউদ্দিন যদি বেশি দিন সিংহাসনে থাকে, তাহলে কিন্তু ভবিষ্যতে তাদের বিপদ। এই রুকনউদ্দিন ফিরোজ যদি বেশি দিন সিংহাসনে থাকেন, তাহলে কিন্তু দিল্লির জনগণের মধ্যে একটা বিপদের মেঘ ঘনিয়ে আসবে। তাই দিল্লির জনগণ একত্রিত হয়ে তারা রুকনউদ্দিন ফিরোজের রাজ দরবারে যান এবং সেখানে গিয়ে রুকনউদ্দিন ফিরোজকে সিংহাসন থেকে বহিষ্কার করে ইলতুৎমিশের কন্যা রাজিয়াকে তারা সিংহাসনে বসান। কবে না, 1236 খ্রিস্টাব্দে। এই ঘটনাটা ছিল এক বিরল ঘটনা। মধ্যযুগের ইতিহাসে এক বিরল ঘটনা ছিল এই রাজিয়ার সিংহাসন আরোহণ। কারণ এই প্রথম দেখা যায় যে জনগণের দ্বারা একজন নারী নির্বাচিত হয়ে সিংহাসনে আরোহণ করল। এটা এক বিরল ঘটনা ছিল। জনগণের দ্বারা প্রথম রাজিয়া কিন্তু নির্বাচিত হয়ে এই দিল্লির সিংহাসনে আরোহণ করেছিল। তাহলে মধ্যযুগে এই প্রথম রাজিয়াই জনগণের দ্বারা নির্বাচিত হয়ে সিংহাসনে আরোহণ করেছিল। এটা ছিল এক বিরল ঘটনা। ওকে, তাহলে রাজিয়া সিংহাসনে বসছে 1236 খ্রিস্টাব্দে। রাজিয়া যখন সিংহাসনে আরোহণ করে, অর্থাৎ দিল্লির জনগণ রাজিয়াকে যখন বসান, সেই সময় রাজিয়া জনগণের সঙ্গে একটা ডিল করে আর কি, প্রতিশ্রুতিবদ্ধ হন যে আমি যদি জনগণের কোনো ভালো কাজ করতে না পারি, তাহলে আমি এই সিংহাসন পরিত্যাগ করব। কারণ জনগণই তো তাকে সিংহাসনে বসিয়েছিল। এই জন্যই রাজিয়া জনগণের কাছে এই প্রতিশ্রুতি দেন যে তিনি যদি জনগণের কোনো ভালো কাজ করতে না পারে, তাহলে তিনি এই সিংহাসন পরিত্যাগ করবে। দিল্লির জনগণ যখন রাজিয়াকে এভাবে সিংহাসনে মনোনীত করেন বা বসান, সেই সময় 40 চক্র কিন্তু রেগে ভূত হয়ে যায়। কারণ কি না, এই রাজিয়াকে জনগণ সিংহাসনে বসিয়েছে
তাই জনগণের কথা মতোই রাজিয়া চলবে, 40 চক্রের কথা মতো আর রাজিয়া চলবে না। তাই 40 চক্রের যে ধান্দাবাজ ছিল সেই ধান্দাবাজ এবার বন্ধ হয়ে আসবে। সেই সময় 40 চক্র মনে মনে সিদ্ধান্ত করে নেন যে রাজিয়াকে আমরা বেশি দিন সিংহাসনে রাখবো না, তাকে শীঘ্রই এই সিংহাসন থেকে আমরা বহিষ্কার করব। তাই এই 40 চক্রের মধ্যে যারা নেতা ছিলেন, 40 চক্রের মধ্যে যারা নেতা ছিলেন, কবির খাঁ, মালিক ইজ্জুদ্দিন, আলতুনিয়া, তারা কিন্তু সুলতানা রাজিয়ার সিংহাসন আরোহণকে বা রাজিয়ার শাসনকে কখনোই মেনে নিতে পারেননি। তাই তারা কি করে, এবার সাম্রাজ্যের বিভিন্ন স্থানে তারা বিদ্রোহ ঘোষণা করেন। কারা বিদ্রোহ ঘোষণা করছে? রাজিয়ার বিরুদ্ধে তাহলে কারা বিদ্রোহ ঘোষণা করছে? না, কবির খাঁ, মালিক ইজ্জুদ্দিন আর আলতুনিয়া। কারণ কি না, তারা একজন নারীর শাসনকে কখনোই মেনে নিতে পারছেন না। তাই তাহলে তারা যখন বিদ্রোহ করে সেই সময় রাজিয়া তাদের এই বিদ্রোহগুলিকে একের পর এক দমন করেন। আবার অনেককে উচ্চপদের লোভ দেখিয়ে 40 চক্রের অধিকাংশকেই রাজিয়া তার নিকটে টেনে নেন। এইভাবে আপাতত রাজিয়া তার সমস্যার সমাধান করেন। কিন্তু কিছুদিন পর আবার এই সমস্ত লোকেরা, এই সমস্ত আমিররা, এই সমস্ত অমরাহরা বিদ্রোহ ঘোষণা করেন এবং আবার রাজিয়া তাদের বিদ্রোহকে দমন করার জন্য এগিয়ে আসেন। কিন্তু এই 40 চক্রের কাছে বা এই সমস্ত আমির অমরাহদের কাছে, তুর্কি নেতাদের কাছে রাজিয়া এবার কিন্তু বন্দী হন। বন্দী হওয়ার পর দিল্লির সিংহাসন কি হয়? ফাঁকা। রাজিয়াকে যখনই বন্দী করা হয় তখন এই দিল্লির সিংহাসন কি হয়? ফাঁকা। দিল্লির সিংহাসনে কেউ নেই। সেই সময় এই 40 চক্র তাদের ইচ্ছা মতো একজন পুতুল সুলতানকে দিল্লির সিংহাসনে বসিয়ে দেন। কাকে? না, মুইজুদ্দিন বাহরাম শাহ। তাহলে কাকে বসাতে সিংহাসনে? না, মুইজুদ্দিন বাহরাম শাহ। এখানে কোশ্চেন একটা এসে থাকে যে রাজিয়ার পর দিল্লির সিংহাসনে কে আরোহণ করেছিল? না, মুইজুদ্দিন বাহরাম শাহ। আর রাজিয়ার আগে দিল্লির সিংহাসনে কে আরোহণ করেছিল? না, রুকনুদ্দিন ফিরোজ। ওকে, তাহলে যখন এই 40 চক্রের কাছে রাজিয়া বন্দী হন সেই সময় 40 চক্র কি করে? না, তাদের পুতুল একজন সুলতান মুইজুদ্দিন বাহরাম শাহকে দিল্লির সিংহাসনে বসিয়ে দেন। আবার তারা তাদের ধান্দাবাজটা শুরু করে। তো সেই সময় দেখা যায় যে এই আলতুনিয়ার ভাগে কিছু কম পড়ে যায়, অর্থাৎ তারা তাদের পুতুল সুলতান রুকনুদ্দিন ফিরোজকে সিংহাসনে বসিয়ে তারা সাম্রাজ্যের বিভিন্ন স্থানে ভাগ বাটোয়ারা শুরু করে। তো সেই সময় আলতুনিয়ার ভাগে কিছু কম পড়ে। তো আলতুনিয়া তখন কি করে? নয় রাজিয়াকে বিয়ে করে আর কি। যখনই আলতুনিয়া রাজিয়াকে বিবাহ করেন তখনই কিন্তু পরিস্থিতি বিপরীত দিকে গড়িয়ে যায়। যখনই আলতুনিয়া রাজিয়াকে বিয়ে করে তখনই 40 চক্র মনে মনে ভাবে যে এ তো মহাবিপদ, আমরা যে কারণের জন্য রাজিয়াকে বন্দী করেছিলাম তার কিন্তু বিপরীত ঘটনা ঘটে গেল। তো এই আলতুনিয়া রাজিয়াকে বিবাহ করার পর কি করে? আলতুনিয়া এবং রাজিয়া উভয়েই আবার তাদের সৈন্যবল নিয়ে, এখানে আলতুনিয়ার সৈন্য এবং রাজিয়ার সৈন্য মিলিত হয়ে আবার তারা এই দিল্লি দখলের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু এই 40 চক্রের হাতে রাজিয়া এবং আলতুনিয়া পরাজিত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে তারা পালিয়ে যান।
পালিয়ে যাওয়ার সময় তারা এই 40 চক্রের কয়েকজন আততায়ীর হাতে নিহত হন। এইভাবে রাজিয়া সুলতানার মৃত্যু হয়। এইভাবে 40 চক্র একত্রিত হয়ে তারা ষড়যন্ত্র করে রাজিয়াকে হত্যা করেন। এখন এখান থেকে আমাদের কয়েকটি কোয়েশ্চেন এসে থাকে যে রাজিয়ার সিংহাসনের আরোহণের গুরুত্ব কী ছিল। এরপরে আমরা আলোচনা করব রাজিয়ার ব্যর্থতা সম্পর্কে। রাজিয়ার ব্যর্থতার পশ্চাতে কোন কোন কারণগুলি ছিল, রাজিয়া কেনই বা ব্যর্থ হলো, রাজিয়ার এই ব্যর্থতার পশ্চাতে কোন কোন কারণগুলি ছিল, সেগুলি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা। তাহলে প্রথমেই আমরা আলোচনা করব যে রাজিয়ার সিংহাসন আরোহণের গুরুত্ব। রাজিয়া যে 1236 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেছিল তার গুরুত্ব কি ছিল? প্রথম গুরুত্ব কি না, সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল কে? কুতুবউদ্দিন আইবক। অর্থাৎ সুলতানি সাম্রাজ্যের ভিতটা তৈরি করেছিল কে? কুতুবউদ্দিন আইবক। এবং এই ভিতের উপর একটা ইরামত তৈরি করেছিল কে? সুলতান ইলতুৎমিশ। তাহলে সুলতানি সাম্রাজ্যের ভিতটা তৈরি করেছিল কে? কুতুবউদ্দিন আইবক। এবং সেই ভিতের উপর একটা ইরামত তৈরি করেছিল কে? ইলতুৎমিশ। এবং এই ইরামতটিকে রক্ষা করেছিল কে? সুলতানা রাজিয়া। কারণ কি ইলতুৎমিশের মৃত্যুর পর যদি সুলতানা রাজিয়া সিংহাসনে না বসতেন তাহলে সুলতানি সাম্রাজ্যের যে অনিবার্য ভাঙন, সেই ভাঙনকে কিন্তু রক্ষা করা যেত না। তাই সুলতানা রাজিয়া সিংহাসনে আরোহণ করে এই দিল্লির সুলতানি সাম্রাজ্যের যে অনিবার্য ভাঙন, সেই ভাঙনকে রক্ষা করেছিল। ওকে, তাহলে 1 নম্বর গুরুত্ব হলো এই। 2 নম্বর গুরুত্বটি হলো সুলতানি সাম্রাজ্যে উলেমা শ্রেণী এক বিশেষ ভূমিকা পালন করে আসত। অর্থাৎ সুলতানি সাম্রাজ্যে উলেমাদের ভূমিকা ছিল অনেক বেশি, বা উলেমাদের অনেক গুরুত্ব ছিল, অনেক ভূমিকা ছিল সুলতানি সাম্রাজ্যে। কাদের? উলেমাদের। তো এখন প্রশ্ন আছে যে উলেমা কাদের বলা হয়? উলেমা বলা হতো যারা শরীয়ত আইনের ব্যাখ্যাকার ছিল। যারা শরীয়ত আইনের ব্যাখ্যাকার, শরীয়ত আইনের যারা ব্যাখ্যাকার ছিল, শরীয়ত আইনের যারা ব্যাখ্যাকার ছিল তাদের কি বলা হয়? উলেমা বলা হয়। তো সুলতানি যুগে উলেমাদের এক বিশেষ ভূমিকা ছিল, কারণ সুলতানকে উলেমাদের কথা মতো কাজ করতে হতো, উলেমাদের কথা মতো চলতে হতো। কারণ কি উলেমারা ছিলেন খলিফার সহকারী। সুলতানা রাজিয়া যখন সিংহাসনে আরোহণ করেন সেই সময় তিনি উলেমাদের ক্ষমতা খর্ব করেন। অর্থাৎ উলেমাদের কথা মতো সুলতানা রাজিয়া কিন্তু এক পাও চলেন না, তিনি জনগণের কথা মতোই চলতো আর কি। তাহলে এটাও ছিল এক গুরুত্ব। 3 নম্বর গুরুত্ব হলো যে রাজিয়া যখন সিংহাসনে আরোহণ করেন, রাজিয়া যখন 1236 খ্রিস্টাব্দে আরোহণ করেন, সেই সময় রাজিয়া 40 চক্রের সমস্ত ক্ষমতা কি করে কেড়ে নেই। অর্থাৎ ইলতুৎমিশের সময় 40 চক্র যে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করত, সেই সমস্ত সুযোগ সুবিধা রাজিয়া কি করে কেড়ে নেই। এর ফলে এই আমির অমরাহরা বা এই অভিজাতরা এক সময় সুলতানা রাজিয়ার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। এই জন্যই তারা রাজিয়াকে কি করেছিল? হত্যা করেছিল। তাহলে রাজিয়া সিংহাসনে বসার পর তুর্কি আমির যারা ছিল, তুর্কি আমির অমরাহ ও অভিজাত এই সমস্তদের ক্ষমতা কি করেছিল? রাজিয়া কেড়ে নিয়েছিল। রাজিয়া সিংহাসনে বসার আগে সুলতানি যুগে তুর্কি যারা আমির ছিল, যারা অমরাহ ছিল, যারা অভিজাত ছিল, তারা বিশেষ একটা সুযোগ সুবিধা ভোগ করত। তারা সব সময় উচ্চপদগুলো ভোগ করে আসত। রাজিয়া যখন সিংহাসনে আরোহণ করেন সেই সময় তিনি
এই তুর্কি আমির, অমরাহ, অভিজাত এবং ওই যে 40 চক্রের কথাটাও বলা হচ্ছে, সেই 40 চক্রের ক্ষমতাটা রাজিয়া কি করে কেড়ে নেই আর কি। এর ফলে এই তুর্কি আমির, অমরাহরা, অভিজাতরা এবং 40 চক্ররা রাজিয়ার বিরুদ্ধে এক সময় বিদ্রোহ করেছিল এবং তাকে ষড়যন্ত্র করে হত্যা করেছিল। তাহলে এই রাজিয়াই প্রথম কি করেছিল, তুর্কি আমির, অমরাহ এবং অভিজাতদের ক্ষমতা কেড়ে নিয়েছিল। তাহলে এটাও ছিল রাজিয়ার সিংহাসন আরোহণের এক গুরুত্ব। 4 নম্বর গুরুত্ব হলো, রাজিয়া যখন 1236 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন, সেই সময় আমরা দেখি যে দিল্লির জনগণ তাকে সিংহাসনে বসিয়েছিল। দিল্লির তুর্কি আমির, অমরাহ, অভিজাতরা কিন্তু তাকে সিংহাসনে বসায়নি। তাই এই প্রথম জনগণের দ্বারা নির্বাচিত হয়ে রাজিয়া সিংহাসনে আরোহণ করল। এটাও ছিল এক গুরুত্বপূর্ণ ঘটনা। এবং তিনি ছিলেন মধ্যযুগের প্রথম এবং শেষ নারী শাসিকা। তার আগে মধ্যযুগে বা তারপরে মধ্যযুগে কোনো নারীর শাসন দেখতে পাওয়া যায়নি। তাহলে এটাও ছিল এক গুরুত্ব। সুলতানা রাজিয়ার ব্যর্থতা নিয়ে, যে সুলতানা রাজিয়া কেন ব্যর্থ হয়েছিল, তার ব্যর্থতার পশ্চাতে কি কারণ ছিল, সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। 1236 খ্রিস্টাব্দে দিল্লির জনগণ রাজিয়াকে সিংহাসনে বসিয়েছিল এবং মাত্র 4 বছর পর অর্থাৎ 1240 খ্রিস্টাব্দে দিল্লির তুর্কি যারা আমির ছিল, অমরাহ ছিল, যারা 40 চক্র ছিল, তারা ষড়যন্ত্র করে রাজিয়াকে হত্যা করেছিল। অর্থাৎ রাজিয়া সিংহাসনে কতদিন ছিল না, 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত। অর্থাৎ অল্পকালের মধ্যেই রাজিয়ার কি পতন ঘটে, ব্যর্থ হয়ে। তো রাজিয়ার এই পতনের পশ্চাতে বা রাজিয়ার এই ব্যর্থতার পশ্চাতে কোন কোন কারণগুলি ছিল, তা নিয়ে আমরা এখন বিস্তারিতভাবে আলোচনা করব। না, রাজিয়ার ব্যর্থতার পশ্চাতে প্রধান কারণ কি ছিল না, 1 নম্বর ছিল না, তিনি ছিলেন নারী ছিলেন। এটাই ছিল তার ব্যর্থতার প্রধান কারণ। কি ছিলেন না, তিনি একজন নারী শাসিকা ছিলেন। তিনি একজন নারী শাসিকা ছিলেন, সুলতানা রাজিয়া। তাই মধ্যযুগের মানুষ এই নারীর শাসনকে কখনোই মেনে নিতে পারেননি। এটাই ছিল রাজিয়ার ব্যর্থতার মূল কারণ। রাজিয়ার ব্যর্থতার দ্বিতীয় কারণ কি ছিল না, রাজিয়া সিংহাসনে বসার পর তুর্কি আমির, অমরাহদের ক্ষমতা কেড়ে নিয়েছিল। 40 চক্রের ক্ষমতা রাজিয়া কি করেছিল না, কেড়ে নিয়েছিল। উলেমাদের ক্ষমতা কি করেছিল, রাজিয়া কেড়ে নিয়েছিল। এই জন্য 40 চক্র এবং যারা ছিল আমির, অমরাহ, যারা ছিলেন আমির, অমরাহ, তারা রাজিয়ার বিরুদ্ধে কি করেছিল, ষড়যন্ত্র করেছিল এবং ষড়যন্ত্র করে রাজিয়াকে হত্যা করেছিল। তাহলে 2 নম্বর কারণ কি, রাজিয়া 40 চক্রর ক্ষমতা অর্থাৎ আমির, অমরাহদের ক্ষমতা, উলেমাদের ক্ষমতা কেড়ে নিয়েছিল সিংহাসনে বসার পর। সেই সময় 40 চক্র আমির, অমরাহরা রাজিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই রাজিয়াকে হত্যা করেছিল। এটাও ছিল রাজিয়ার ব্যর্থতার এক কারণ। 3 নম্বর কারণ হলো রাজিয়ার পুরুষ সুলভ আচার আচরণ। রাজিয়া সিংহাসনে বসার পর সে পুরুষ সুলভ আচার আচরণ করত। রাজিয়া কিরকম পুরুষ সুলভ আচার আচরণ করত, সে রাজ দরবারে পুরুষের পোশাক পরে রাজকার্য পরিচালনা করত, হাতির পিঠে চড়ে যুদ্ধ করতে যেত এবং পর্দা প্রথা মানতেন না। শরীয়ত আইনে প্রতিটি মুসলিম নারীর পর্দা প্রথা বাঞ্ছনীয় ছিল। রাজিয়া কিন্তু এই পর্দা প্রথা মানতেন না এবং রাজিয়া পুরুষের পোশাক পরে
রাজকার্য পরিচালনা করত, তিনি হাতির পিঠে চড়ে যুদ্ধ করতে যেত এবং পর্দা প্রথা মানতেন না। তো এগুলি ছিল শরীয়ত আইনের বিরুদ্ধ কাজ। তাহলে এই সমস্ত পুরুষ সুলভ আচার আচরণগুলি ছিল শরীয়ত আইনের বিরোধী। তাই ইসলাম জগতের মানুষ, তাই ইসলাম ধর্মাবলম্বী জনসাধারণ রাজিয়ার এই পুরুষ সুলভ আচার আচরণকে কখনোই মেনে নিতে পারেননি। এটাও ছিল রাজিয়ার ব্যর্থতার পশ্চাতে এক কারণ। মিনহাজউদ্দিন সিরাজের মতে জালালউদ্দিন ইয়াকুব নামে এক হাবসি সেনাপতির সাথে রাজিয়ার প্রেম ছিল। এই প্রেমটা কিন্তু দিল্লির জনসাধারণ বা যারা অভিজাত সম্প্রদায় ছিল, যারা তুর্কি আমির ছিল, তারা কিন্তু মেনে নিতে পারেননি। এটাও ছিল রাজিয়ার ব্যর্থতার পশ্চাতে এক কারণ। এই জন্যই রাজিয়া খুব অল্প সময়ের মধ্যে ব্যর্থ হয়ে যায়। নেক্সট ক্লাসে বা পরের ক্লাসে আমরা আলোচনা করব গিয়াসউদ্দিন বলবনের রাজতান্ত্রিক আদর্শ সম্পর্কে।